স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্যারিবীয় পরে বাংলাদেশের ইতিহাস, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের 27 রানে হারিয়েছে লাল সবুজ। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শামীম, বল হাতে দাপুটে ছিলেন তাসকিন শেখ মাহাদি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এ তো দেখি উইকেটের বৃষ্টি। তাসকিন শেখ মেহেদীদের বলে ওয়েস্ট ইন্ডিজ খেলো নাকানি চুবানি। সেন্ট ভিনসেন্টে শামীমের হার না মানা 17 বলে 35 রান। জাকেরের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের আহ্বান। সবকিছু মিলিয়ে দ্বিতীয় টি-20তেও বাংলাদেশের জয়গান। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয়ী বাংলাদেশ। আর্নস ভেলে লাল সবুজরা ছড়ালো 27 রানে জয়ের রেশ। যদিও এদিন শুরুটা ছিল ভিন্ন। প্রথম ম্যাচের মতো এবারও টাইগাররা টস এনে ব্যাটিংয়ে। শুরু থেকেই একের পর এক ভুলের ছড়াছড়ি। দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে লিটন জাগান ভীতি, কিন্তু আকিল হোসেনের ব্যর্থতায় সে দফায় বেঁচে যান টাইগার কাপ্তান। তবে ব্যর্থতাই যেন লিটনের ভাগ্য। তৃতীয় ওভারে স্টাম্পিং এর ফাঁদে তাকে পড়তে হলো। লিটনের নামের পাশে 10 বলে মোটে 3 রান। ওয়ান ডাউনে নেমে তানজিদ তামিমও তুলতে পারেননি গর্জন। মাত্র 2 রানে ওর উইকেট তুলে নেন রোস্টন। পাওয়ার প্লেতে বাংলাদেশ বোর্ডে তোলে 2 উইকেটে মাত্র 29 রান। আগের ম্যাচে ব্যাটে ঝড় তুললেও এবার আর পারেননি সৌম্য সরকার। 18 বলে 11 রানে হন রান আউটের শিকার। সবচেয়ে বেশি সুযোগ পেয়েও মেহেদী মিরাজের ব্যাটে আক্ষেপ। 2 বার লাইফ পেয়েও হন 26 রানে চেকমেট। রানের গতি বাড়াতে 6 নম্বরে রিশাদকে নামানো হলেও তা কাজে দেয়নি। 5 রানে রিশাদ আর 11 রানে শেখ মেহেদীকে ফেরান গুডাকেশ মতি। জাকের আলীর 20 বলে 21 রান ছিল কিছুটা ব্যতিক্রম। তবে শামীম পাটোয়ারির ব্যাটে সেই পুরনো তেলেসমাতি। ওর ব্যাটে 2 ছক্কা আর 2 বাউন্ডারি। শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি 17 বলে অপরাজিত থাকেন 35 রানে। বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 129 রান তোলে বোর্ডে। ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে তৃতীয় ওভারে টাইগারদের ব্যাক টু ব্যাক সাফল্য এনে দেন তাসকিন। প্রথম বলে 8 রানে আউট হন ব্র্যান্ডন কিং। ওই ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারও ছন্ন ছাড়া। তাসকিনের বলে আউট হবার আগে খুলতে পারেননি রানের খাতা। তাসকিনের পর এবার দৃশ্যপটে শেখ মেহেদী। জনসন পুরানদের কাছে দুর্বোধ্য ওর ডেলিভারি। 14 রানে জনসন চার্লসকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর পুরানকেও শেখ মেহেদী তুলে নেন মাত্র 5 রানে। রফম্যান পাওয়েল কিংবা রোমারিও শেফার্ড কেউই দাঁড়াতে পারেনি টাইগারদের সামনে। রফম্যান উইকেট হারান হাসান মাহমুদ আর শেফার্ড পরাস্ত হন তানজিম সাকিবের কাছে। শেষ পর্যন্ত টাইগার বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ 9 বল আগে অল আউট হয় 102 রানে। বাংলাদেশ পায় 27 রানের দাপুটে জয়। পার্থবণিক, 71। বাংলাদেশ 27 রানে জিতেছে দ্বিতীয় টি-20 সিরিজ। জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই। এই ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন সৌম্য সরকার। মাঠের বাইরে থাকতে হবে তাকে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। কিংসটাউন থেকে জানাচ্ছেন নাইয়ার বিন জসিম। ম্যাচ শেষ হয়ে গেছে, বাংলাদেশের উৎসব শেষের পথে। একেবারেই শেষের দিকে এসে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন সৌম্য সরকার যোগ দিয়েছেন, অর্থাৎ হসপিটালে ছুটে গিয়েছিলেন এক্স রে করানোর জন্য। সেখানে যে রিপোর্টটা বা যা জানতে পেরেছেন তাতে করে তিনি আগামী 4 সপ্তাহ মাঠে থাকতে পারবেন না। অর্থাৎ তার হাতে যে 5টা সেলাই পড়েছে সেই জায়গা থেকে সুস্থ হতে হতে তার বেশ খানিকটা সময় লাগবে। অর্থাৎ ডান হাতের তর্জনীতে তার যে ইনজুরি সেটা তাকে ভালোই ভোগাচ্ছে। শুধুমাত্র সিরিজের শেষ টি-20 না, সামনে যে বিপিএল আছে, বিপিএলেও কিন্তু আসলে তাকে মিস করতে পারে তার দল। বাংলাদেশ সিরিজটা জিতেছে। সিরিজে বাংলাদেশের পাওয়াটা নিঃসন্দেহে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানো। সবশেষ বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল সেই 2022 সালে।
শামীম হোসেন পাটোয়ারি আসলে জানাচ্ছিলেন সিরিজ জয়ের অভিব্যক্তিটা। আসলে বাদ পড়েছি তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না। আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করবো, এটাই ছিল আমার। দুটাই ইনিংস দারুণ ছিল, দুটাই আপনার দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। কাউকে ডেডিকেট করবেন কিনা আসলে দুটাই ইনিংস? না, আসলে ডেডিকেটেড করার কিছু নেই। ভালো খেলতে পেরেছি, এটাই হ্যাপি। আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে। শামীম পাটোয়ারি এখন পরিণত প্রায় দেখা যাবে এমন চোখ জোড়ানো ইনিংস বিশ্বাস নির্বাচক আব্দুর রাজাকে। সাবেক এই স্পিনার মনে করেন আনঅর্থোডক্স স্টাইলের ব্যাটিংয়ের কারণেই ব্যাক টু ব্যাক ম্যাচ উইনিং নক খেলতে পেরেছেন শামীম। যদিও টানা খারাপ খেলা লিটনকে নিয়ে এখনও তেমন দুশ্চিন্তা করছে না বিসিবির নির্বাচক কমিটি। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছে সবাই। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। অসাধারণ টেকনিক, দারুণ টাইমিং আর প্লেসমেন্ট, সবচেয়ে বড় কথা অমন ইনোভেটিভ শট খেলতে কলিজা লাগে। বিধ্বংসী শামীমে মুগ্ধ সবাই, চারদিকে প্রশংসা। ম্যাচ উইনিং পারফরমেন্স তো আর এমনি এমনি আসে না, মাথার ঘাম পায়ে ফেলে ছুটেছেন। জাতীয় দল থেকে বাদ যাওয়ার পর আরো শক্ত হয়ে ফিরেছেন। 2021-22-এর চেয়ে বর্তমান শামীম বড্ড পরিণত, হতে পারেন ধারাবাহিক বিশ্বাস সিলেকশন প্যানেলের। শামীম শুয়ে বসে ফাইন লেগের উপর দিয়ে দুর্দান্ত খেলে, দিন শেষে টাইমিংটা করে স্কোর পায় 4-6। টি-20-তে এটাই খেলা যে একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে, বাট সেই জিনিসটাতে আপনাকে মাস্টার হতে হবে। তা না হলে আসলে ডিফিকাল্ট, বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে। তো যে বেশি ভালো করবে, যে বেশি ইমপ্রুভ করবে, যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে, আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা। ক্যারিবিয়ান কমেন্টেটররা যখন এরকম প্রশংসা করে 360 ডিগ্রির সাথে তুলনা করে, কতটা শান্তি লাগে। শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় এটা ও একটা প্রেসারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছে। এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং। গানের কথা, চোখ যে মনের কথা বলে। লিটনের মন ভেঙে চুরে একাকার, ম্যাচের পর ম্যাচ সিঙ্গেল ডিজিটে আউট, দলকে ডুবিয়েই ফিরছেন। তবুও অদ্ভুত কারণে অটো চয়েস হয়ে আছেন এলকেডি। টাইগার ক্রিকেটেই এমনটা সম্ভব। খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটাতে নিয়ে, কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা। তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে, ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না, বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে। আমি কি অখুশি হব? তো নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে? ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব স্ট্রংলি। কাপ্তানের ব্যাটিং ফর্ম দুশ্চিন্তার, যদিও এক ম্যাচ আগেই টি-20 সিরিজ জেতায় আনন্দে মাতোয়ারা টাইগার ভক্তরা। সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং থ্রিলারে আসল হিরো বাংলার বোলাররা। বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। একজন করে থাকতো, হয়তো দেখা গেছে মাশরাফি ছিল, মাশরাফির সাথে আর একজন একটু অভাব ছিল। তো জিনিসগুলো ওরকম হয়েছে। তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। সাইফুল রূপক, 71, সিলেট। শেখ মেহেদীর ঘূর্ণিতে ক্যারিবিয়ানরা দিশেহারা। 4 ওভারে 13 রানে 4 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তারই ফলস্বরূপ টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 18 ধাপে এগিয়ে 23-এ অবস্থান করছেন এই ডানহাতি স্পিনার। একই ম্যাচে 18 রানে 2 উইকেট নিয়ে হাসান মাহমুদ এগিয়েছেন 38 ধাপ। ক্ষুদ্র ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান 41। মেহেদী হাসান মাহমুদদের এগিয়ে যাওয়ার দিনে টি-20 বোলারদের শীর্ষে উঠেছেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন 1 বছর ধরে 1 নম্বরে থাকা ইংলিশ স্পিনার আদিল রাশিদ। টি-20-র বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে তাসকিন আহমেদ 3 ধাপ এগিয়ে 18 নম্বরে অবস্থান করছেন স্পিড স্টার। ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত, জয়ের দেখা পায়নি তার দল রাজশাহী। ঢাকা বিভাগের বিপক্ষে হেরেছে 7 উইকেটে। জাতীয় ক্রিকেট লিগের 6 ম্যাচে একটা মাত্র জয় পেয়েছে রাজশাহী। অর্ণবাপী রিপোর্ট।
জাতীয় দলের সতীর্থরা দারুণ খেলছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে নিয়েছে টি-20 সিরিজ। সেই সুখবরটা জেনেই এনসিএলে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরি থেকে ফিরে ছন্দ ফিরে পায়নি রাজশাহীর অধিনায়ক, ভুগছেন ফর্মহীনতায়। অফ স্ট্যাম্পের বাইরের বলটা ছেড়ে দেন দেখে শুনে, দ্বিতীয় বলে স্কোয়ার কাটে বের করেন সিঙ্গেল। 3 নম্বর বলটা বুঝতেই পারেননি একেবারে, ডিফেন্স করতে গিয়ে পেছনে ঘুরে দেখেন নড়ে গেছে স্ট্যাম্প। ফার্স্ট ওভারেই শান্তকে ফেরান এশিয়া কাপ জয়ী বোলার ইমন। পরপর 2 ম্যাচে ব্যক্তিগত রানের সংখ্যাটা নগণ্য, গেল ম্যাচে 4 বলে 4, আর এই ম্যাচে 3 বলে 1 রান। শান্তর জায়গাটাই ছাতির নিচে। রাজশাহীর হয়ে বড় স্কোর তুলতে পারেননি কোনো ব্যাটার। সাব্বিরের 32 আর তৌহিদ হৃদয়ের 37 রানে দলীয় স্কোর থামে 140 রানে। ইমন 3টা আর 2টা করে উইকেট নিয়েছেন নাজমুল অপু আর সুমন খান। জবাব দিতে নেমে ঢাকার হয়ে দারুণ শুরু জাওয়াদ আবরার আর রনি তালুকদারের। ওপেনিং জুটিতে আসে 96 রান। জাওয়াদের 39 বলে 62 রানের ইনিংসে হেসে খেলেই ম্যাচটা জিতে নেয় ঢাকা বিভাগ। 29 বল হাতে রেখেই 7 উইকেটে জয় পায় সাইফ হাসানের দল। অর্ণব বাপি, 71। অধিনায়ক ইয়াসির আলীর দারুণ ব্যাটিংয়েও হেরেছে তার দল। চট্টগ্রাম 130 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 বল হাতে রেখেই 5 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে খুলনা। এনসিএল সকালের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে 2 উইকেটে জয় পেয়েছে সিলেট বিভাগ। অর্ণব বাপি রিপোর্ট। এনসিএলে পয়েন্ট টেবিলে 3-এ থাকা চট্টগ্রামের সাথে 5-এ থাকা খুলনার লড়াই। টস হেরে চট্টলার হয়ে ব্যাটিংয়ে শুরুটা করেন জয় আর মমিনুল। গেল ম্যাচে 50 মারা মমিনুল ফিরেছেন 2 রানে। একই পথের পথিক ইফরান আর দীপু বাড়াতে পারেননি দলের স্কোর। খুলনার হয়ে জীবন, জায়েদ, নাহিদুলদের বোলিং তোপে 50-এর আগেই শেষ চট্টগ্রামের 4 উইকেট। জয় খেলেছেন ওয়ানডে মুডে, 31 বলে করেছেন 30 রান। দলের বিপর্যয়ে হাল ধরেছেন ইয়াসির আলী। যতই হোক কটু কথা, কাঁধে অধিনায়কের দায়িত্বভার, দিতে হবে নিজের সেরাটা। শুরুটা করেছেন ধীরে সুস্থে দেখে শুনে। প্রথম 20 বলে করেন কেবল 22 রান। তারপরেই শুরু ইয়াসির ঝড়। খুলনার বোলাররা যেন অসহায়, চেয়ে চেয়ে দেখেছেন ইয়াসির আলী সীমানা পার করা সব শট। ইনিংসের শেষ বলে আউট হলেও 3-6 ও 6-4-এ খেলেন 39 বলে 61 রানের ইনিংস। চট্টগ্রামের 129 রানের পুঁজি। খুলনার হয়ে দারুণ ফর্মে বিজয়। গেল ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এই ম্যাচে ধরতে পারেননি হাল, ফিরেছেন 4 রানে। আজিজুলের চেষ্টা ছিল বেশ, তবে থেমেছেন 36 রানেই। কোনো ব্যাটার বড় স্কোর তুলতে না পারলেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হয়নি খুলনা। 36 বলে জিয়াউরের 39 রানের সাথে অধিনায়ক সোহানের 23 বলে 20 রানের ইনিংসটা ব্যর্থ করে দেয় ইয়াসিরদের সব চেষ্টা। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা খুলনা জিতে নিয়েছে 5 উইকেটে 7 বল হাতে রেখেই। অর্ণব বাপি, 71। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। 38 বছরের ভারতীয় সিনিয়র ক্রিকেটার গ্যাবা টেস্টের পরই ঘোষণা করেছেন রিটায়ারমেন্ট। 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়েছেন একাধিক রেকর্ড। অশ্বিনের বিদায়ের গল্প মাহদি হাসানের কাছে। কাঁদছিলেন অবিশ্রান্ত ধারায়। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার আগেই ড্রেসিং রুমে অশ্বিনকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হতে চলছে। খানিক বাদে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে আল বিদা। রিটায়ারমেন্টের ক্ষেত্রে জয় দিয়ে শেষ করা, সিরিজ শেষে বিদায় বলার বাতিক। তবে সেসবের বালাই নিয়ে অ্যাশের বর্ডার গাভাস্কার সিরিজের আরও 2 টেস্ট বাকি থাকতেই দ্য এন্ড। সংবাদ সম্মেলনে এসেছেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে। আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। আলাদাভাবে ধন্যবাদ দিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের, যাদের সাথে দীর্ঘ পথ চলা, অনেক স্মৃতি। আমার এই কেরিয়ারে সঙ্গী হিসেবে বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের পেয়েছি। ওরা ব্যাটারের চারদিকে দাঁড়িয়ে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে। গতির তারতম্য, ক্যারমবল, বৈচিত্র্য সমস্ত ছিল অশ্বিনের জোরের জায়গা। তবে সবচেয়ে বড় সম্পদ তার মস্তিষ্ক। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা থিঙ্কিং ক্রিকেটারদের একজন। ব্যাটারদের পড়তে পারার ব্যাপারটা, মাইন্ড গেমের দুরন্তপনা তাকে নিয়ে গেছে সামর্থ্যের চাইতেও বেশি দূর। 537 আউটের মালিক, সর্বকালের সেরা টেস্ট উইকেট শিকারীদের মধ্যে 7 নম্বরে, আর ভারতীয়দের মধ্যে কুম্বলের পরপর সাদা পোশাকের হাইয়েস্ট উইকেট টেকার।
মাহাদি হাসান, ৭১। বৃহস্পতিবার শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা। নারী ও পুরুষ দুই বিভাগে এবারের আসরে অংশ নিচ্ছে 6টি করে দল। দুই গ্রুপের শীর্ষ 2টি করে দল খেলবে সেমিফাইনাল। 24 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই আসর থেকে নারী পুরুষ দুই বিভাগে 24 জন করে খেলোয়াড় বাছাই করা হবে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য। বিশ্বকাপের আগে নেপাল, ভারত ও ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে 5 ম্যাচ করে সিরিজ খেলবে বাংলাদেশ। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল হক উপস্থিত ছিলেন। এমবাপ্পেকে কাঁদিয়ে যে মাঠ থেকে মেসি ফিরেছিলেন বিশ্বকাপের ট্রফি নিয়ে, সেখানেই আবারও মাঠে নামছেন ফরাসি সুপারস্টার, তবে এবার রিয়াল মাদ্রিদের জার্সিতে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা। কাতারে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। কোহিনুর গনা রিপোর্ট। সেই রাতে পৃথিবীর সব আলো কেড়ে নিয়েছিল কাতারের লুসাইল স্টেডিয়াম। এই ভেন্যুতেই এক দুঃখী রাজপুত্র খুঁজে পেয়েছিল তার বহু আরাধনার সেই সোনালী ট্রফিটা। আর সেই ট্রফির গায়ে লিওনেল মেসি এঁকেছিলেন স্বর্গীয় চুমু। 2 বছর পর আবারও এলো সেই 18 ডিসেম্বর। আবারও ফিরছে আরও একটা ফাইনাল। আরও একবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের এপিক শোডাউনে ইউরোপিয়ান পরাশক্তির রিয়াল মাদ্রিদের মুখোমুখি মেক্সিকান ক্লাব পাচুকা। যে কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফেস অফে এই দুই ক্লাব। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর মিশরের ক্লাব আল আহলিকে হারিয়ে ফাইনালে উঠেছে পাচুকা। ক্রিসমাসের আগেই যেন গিফট পেয়ে গেছে রিয়াল মাদ্রিদ। শিবির জুড়ে উৎসবের জোয়ার। ভিনির ব্যালন ডিওর জিততে না পারার ক্ষতে মলম দিয়ে দিল ফিফা দি বেস্ট। লস ব্লাঙ্কোদের ঘরে এখন 2খানা সেরার পুরস্কার। অ্যাওয়ার্ড জয়ের আনন্দকে পাশ কাটিয়ে কাতার পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে টপ ডগ হয়েই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে লিগে গেল ম্যাচে ভায়াকানো আটকে দিয়েছে চ্যাম্পিয়নদের। তাই তো কোনো ঝুঁকি নয়। ফিফার টুর্নামেন্টে মোটে 11 ম্যাচ খেলা মেক্সিকান সাইডের বিপক্ষে ফুল ফোর্স নিয়ে কৌশল সাজাচ্ছেন রিয়াল বস। স্বস্তি নিয়ে অ্যাকশনে ফিরছেন কিলিয়ান এমবাপ্পে। সাথে থাকছেন ইনফর্ম ভিনিসিয়াস জুনিয়র আর জুড বেলিংহ্যাম। আরও একটা জাদুকরী রাতের অপেক্ষায় লুসাইল। নস্ট্রাডামাস না হলেও এটুকু বলাই যায়, রিয়ালের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হতে যাচ্ছে আরও একটা শিরোপা। কোহিনুর কনা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।